নমস্কার। স্কাই 18 বাংলার দর্শক এবং শ্রোতৃমণ্ডলী আপনারা যারা আছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে ৮০তম স্বাধীনতা দিবস আমরা যে আজাদি অর্জন করেছি, বহু রক্তের বিনিময়ে, বহু নির্যাতনের বিনিময়ে, বহু আত্মত্যাগের মাধ্যমে, আজকের যে স্বাধীনতা দিবস আসছে 15 আগস্ট, স্বাধীনতা উদযাপন কিন্তু শুরু হয়ে গেছে তেরঙ্গা হর ঘর তেরঙ্গার যাত্রার মাধ্যমে। এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা শহরাঞ্চলের এবং শহরতলী অঞ্চলের মানুষের কিছু সুখ, কিছু দুঃখ, কিছু আনন্দ, কিছু বেদনা, তার উত্তরণ, তার প্রতিকার দায়িত্ব যার হাতে, যাদের হাতে, যে সংস্থার হাতে, ডেভেলপমেন্ট অথরিটি, উন্নয়ন কর্তৃপক্ষ, আমরা স্বাধীনতা দিবসের দিন আমরা আলোচনা করছি এবং কিছু প্রশ্ন করব। আমরা করিমগঞ্জ ডেভেলপমেন্ট অথরিটির অধ্যক্ষ, যিনি ঠিক চেয়ারম্যান, ইংরেজিতে চেয়ারম্যান, কিন্তু ওখানে বাংলা শব্দটা অধ্যক্ষ হবে, যিনি অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় আজ আমাদের সঙ্গে এসছেন, আমাদের সামনে। এই জেলার গেরুয়া ব্রিগেডের, বিশেষত বিজেপি রাজনীতির শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্য যে 4-5-7 মানুষ কাজ করেছিলেন, এর অন্যতম এক মুখ। আজ আমরা বিভিন্ন বিষয়ে, বিশেষত উন্নয়ন সম্পর্কিত কাজকর্ম নিয়ে তার সঙ্গে আলোচনা করবো। তবে আমি প্রথমেই আমরা বাচ্চুদা ডাকি, বাচ্চুদার কাছে, বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়ের কাছে চলে যাচ্ছে। যে আমরা গণমাধ্যমে আজ দেখেছি, আজ প্রকাশ হয়েছে যে ডেভেলপমেন্ট অথরিটির দীর্ঘদিন থেকে, প্রায় 2-2.5 বছর থেকে দরিদ্র মানুষের জন্য, যেটা নরেন্দ্র মোদী মহাশয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর শহরাঞ্চলে দরিদ্র মানুষের আবাসটা এসছে। এর আগে গ্রামে ইন্দিরা আবাস যোজনা ছিল, কংগ্রেস আমলে শুরু হয়েছে। ইন্দিরা গান্ধীর পরে রাজীব গান্ধী এই স্কিমটা ইন্ট্রোডিউস করেছেন দেশের মানুষের কাছে। সেই যোজনাটা থমকে গেছিল, বিভিন্ন অভিযোগের পাহাড়। একটা শ্রেণী, একটা মধ্যস্বত্বভোগী যে শ্রেণীটা, এটা অবশ্য বিধানসভা নয়, আমি সরাসরি বলে দিতে পারি যে কিছু সংখ্যক দালাল পর্যন্ত সৃষ্টি হয়ে গেছিল, যে গরিব মানুষের কাছ থেকে অর্থ আদায়ের প্রশ্ন, গরিবকে বঞ্চিত করে ধনী মানুষের কাছে তার আবাস যোজনাটা পাইয়ে দেওয়া। অনেক ধনীর 2তলা বিল্ডিং আছে, তার গরু ঘরের ছবিটা তুলিয়ে এখানে একটা ঘর দিয়ে দেওয়া হলো, গরুর জন্য পাকা ঘর হয়ে গেল। এই যে ব্যবস্থা, তার একটা পরিবর্তনের আমরা আশা করছি, এবং কিছু ঘর এসেছে প্রায় 5,000-এর বেশি। এ সম্পর্কে আমি প্রথমেই বাচ্চুদার কাছে চলে যাচ্ছি, যে আপনি এই আপনার স্কিম সম্পর্কে এবং আপনার হাতের মাধ্যমে যে কাজকর্মগুলো চলছে একটু দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরুন। নমস্কার দর্শকবৃন্দ, আজকে খুব ভালো দিন। আমরা বৃহস্পতিবার, আমরা লক্ষ্মীবার বলি। আমি শ্রীভূমি জেলা ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব নিয়েছি, খুব কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। আমি আসার পর জানলাম যে 4.5 বছর আমাদের কর্মী যারা কাজ করছেন ডেভেলপমেন্টে, যারা এই শহরকে নতুন শহরে রূপ দেবেন, প্রায় 4.5 বছর তারা বেতন পাননি। 4.5 বছর কর্মীরা বেতন পাননি, এত দুঃখজনক অবস্থা ছিল। তারপর যখন শুনলাম যে 2.5 বছরের 9,000 টাকা করে ঘর ভাড়া, অফিস ঘর ভাড়া, 2.5 বছর সেই ঘর ভাড়া বাকি, কর্মচারী বন্ধু যারা ছিলেন তারা 5,000 টাকা করে বেতন পান। তো আমি এসে চিন্তা করলাম, আমি এখানে কি কাজ করব, বা এই অফিসের যে কর্মী বন্ধুরা আছে তারা বা জনসাধারণের জন্য উন্নয়নের চেষ্টা আর কি কাজ করতে পারবে। 4.5 বছর যারা তাদের মাসিক বেতন পায়নি, 2.5 বছর না দাদা, 5,000 টাকা বর্তমান যুগে 10 টাকা এক কাপ চা। তারপর আপনার 2.5 বছর গৃহ মালিক মানে তার ঘরের ভাড়া পাচ্ছে না। আমাকে যে ঘরে ঢুকতে দিয়েছে তার জন্য আমি গৃহ মালিককে ধন্যবাদ জানাই। তো এসে আমি চিন্তা করলাম, আগে এটাকে
এই পথকে আগে পরিবর্তন করতে হবে। তা আমি প্রথম 3 মাসের মধ্যে তাদের পারিশ্রমিক 5,000 থেকে একসঙ্গে আমি 10,000 টাকা বাড়িয়ে দিয়েছি। আমার ডেভেলপমেন্টের প্রথম পদক্ষেপ হচ্ছে যে আমি কর্মী বন্ধুদেরকে অন্তত একটা জায়গায় এনেছি। আর আমি আজকে আপনাদের সামনে জনসাধারণের সম্মুখে দাঁড়িয়ে বলছি কথাটা, যে আমি তাদেরকে 25,000 টাকা বেতন দিয়ে যাব আমার 5 বছরের মধ্যে। আর অন্তত এইটা এদেরকে যাতে মাথা নিচু করে মানুষের সঙ্গে চলতে না হয়, এই ব্যবস্থা আমি করে দেব। আপনাদের আমার দাদা বলেছেন যে 5,000 ঘর আমার এখানে হয়েছে। আসলে দেখুন, প্রচুর অভিযোগ ছিল। আমি আসার পরে ডেইলি আমার কাছে কমপ্লেইন ছিল ঘর নিয়ে। তা আমি অনুসন্ধান করেছি, কিছু করে দেখেছি যে আমার অফিসের কিছু লোক জড়িত আছে এইসব কাজে। আপনি স্বীকার করছেন কথা? স্বীকার করছি, এবং আমি 3-2-5 জনকে আমি সাসপেন্ড করেছি। আমার ওদের কাজের কারণে। ডেভেলপমেন্টের একটা নির্দিষ্ট পরিসীমা আছে, এর মধ্যে আমাদের কাজ। শহরাঞ্চলের কাজগুলো পৌরসভা দেখে। তো এই জিনিসটা একটু পরিষ্কার দর্শকদের করলে ভালো, যে ডেভেলপমেন্টের যে সবের আপনারা করতে পারবেন না। সেটা পারবো না। আমাদের 52টা রেভিনিউ ভিলেজ আমাদের আন্ডারে। এই 52টা রেভিনিউর মধ্যে যারা বিশেষ দরিদ্র সীমার নিচে আছে তাদের সার্ভে হয়, তাদের বাড়ি জিও টেকিং করা হয়। এই জিও টেকিংটা দিল্লিতে পাঠানো হয়। দিল্লিতে ওই জিও টেকিং দেখে তাদের নামের এনকোয়ারি হয়, সমস্ত করে তার থেকে সিলেকশন করে আসে। আসলে আমাদের এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যারা রাজনীতি করে গেছেন, তাদের প্রশ্রয়ে এবং তাদের সহযোগিতায় এমন একটা জায়গায় বাস করছেন যে সরকারি টাকা মানে আমার টাকা, এটা দিয়ে কোনো কাজ করতে হয় না, এটা বসে বসে খেতে হয়। আপনি দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আমার অফিসের যারা কর্মচারী বন্ধুরা আছেন তারা যদি নিতে পারে, কি করে নিবে? টাকা তো প্রধানমন্ত্রী বিভাগ থেকে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে জমা যাচ্ছে, নিজস্ব অ্যাকাউন্টে। ফার্স্ট ফেজে যদি প্রথম এখন আমরা 2.5 লক্ষ টাকা দিই, তো এখন 1 লক্ষ টাকা ফার্স্ট ফেজে পাবে। ফার্স্ট ফেজের কাজ কি? যে তার ভিট লেভেল পর্যন্ত সে বানাবে, ওই টাকা দিয়ে তার বাড়ির ভিটটা বানাবে, যে ডায়াগ্রাম প্রধানমন্ত্রী আবাস যোজনা অনুযায়ী আছে। আমরা এসে দেখেছি অনেকের এইসব প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো ব্যারিয়ারের মধ্যে সেটা নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনা সিআইসি দিয়ে ঘর বানাবে, 2.5 ফুটার ঘর থাকবে, সে নিয়ে আর ঢালাই দিয়ে কাজ করছে, আর টাকা হচ্ছে না, আধা কাজ হয়ে বসে আছে। তাকে ঢালাই দিয়ে কাজ করার কথা না, কোনো আবাস যোজনার ঘরটা ঢালাই করতে পারবে না। তো এই জিনিসগুলো কেউ খেয়ালও করে না, মানেও না। তারপর দেখেছি যে মালিকের কাছে টাকা 1 লক্ষ এসছে, মালিক যদি আমার অফিসে এসে আমাকে 20,000 টাকা দিয়ে দেয় আর আমি নিয়ে নেই, আমার কি অপরাধ আছে? বেনিফিশিয়ারি যারা প্রথম জেলে তারা কিনে নিতে হবে, কারণ সে আমার মানুষকে করাপ্ট করছে। সে এই দেশের নাগরিক হয়ে আমাদের দেশের নাগরিক আরেকজনকে সে করাপ্ট প্র্যাকটিসে নিচ্ছে। ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স এন্ড হি শুড বি পানিশড। কারণ তার উপরে অ্যাকশন নেওয়া আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। ঠিক এইভাবে দ্বিতীয় কিস্তির টাকা যখন আসে, তখন আবার যদি কেউ নিয়ে 10,000 টাকা দিয়ে দেয়, আমি কিছু করতে পারবো নাকি? তার টাকা তাকে দিয়েছে। আগে একটা সিন্ডিকেট করে নেওয়া হয়েছিল যে আমি টাকা পেলে এরপর তোমার নামটা আপলোড করব। না, এইরকম বিষয় ছিল কি না? এইরকম বিষয় না। আপনাকে আমি বলি, আমার অফিসের কোনো স্টাফ সিন্ডিকেট করতে পারবে না, কারণ আমাদের কাছে তো নয়। আগে পারতো, আগের কথা আগে পারতো কেন? আগে এখানে মানে ইয়েতে যেত নামগুলা, এইখান থেকে নাম যেত। এখন অনলাইন হয়ে গেছে, অফলাইনে যাচ্ছে না। আপনার সময়টা বলছি না, আগে কিন্তু এই ধরনের একটা বাজার খুলে বসেছিল। বাজার খুলেছে বলেই তো আমি যখন শুনেছি যে করিমগঞ্জে আরেকটা ডেভেলপমেন্ট অফিস চলছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় বলে? এটা বনমালী রোডে চলছে। তো সেই অফিসকে আমি উঠিয়ে দিয়ে আজকে আমার অফিসে সাথে রেখেছি, বলে দিয়েছে এখানে যদি কোনো অফিস হয় তাহলে পুলিশ কেস দিয়ে বাদ দিয়ে সবকে নিয়ে আসবে। কিন্তু ওইখানে যারা ছিল তারা আমার অফিসে এসছে, তারা বলছে না, আমরা ওইখানে ওই লিস্ট অফিসে জায়গা কম, আমরা ওইখানে বসে করছি আমার বাড়ির কিনারে, ওইগুলা তৈরি করছি। আসলে এইটা মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পয়সাওয়ালা লোক যারা, তারাই ইনফ্লুয়েন্স করছে। সাধারণ গরিব মানুষকে আসতে দিচ্ছে না, সাধারণ গরিব মানুষকে
কি করে অ্যাপ্লাই করতে হয় জানাচ্ছে না। এইগুলো আমি আসার পর থেকে সবকিছু খুলে দিয়েছি। আজকে অনেক পরিবর্তন হয়েছে। আজকে আমার অফিসে কোনো লোক নেই। আজকে কেউ বলতে পারছে না ডিয়া আমি যে ডেভেলপমেন্টকে পয়সা দিয়েছি। না না, আজকের দিনে এই কথা বলার কোনো বলেন না না। তো আজকে এইখান থেকে নতুন করে আমার যাত্রা শুরু করতে হয়েছে। এইবার যে 5,000 ঘর হবে, আমি বলে দিয়েছি যে 5,000 ঘরের মধ্যে আগে শুনেছি যে আইডেন্টিফায়ার আছে, মানে যারা লিস্ট বানিয়ে আনে, ওরা তো সার্ভে ভিজিলেন্সে যায় না, কারণ সরকারেরও এর মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে। একটা জিও ট্যাগারকে 40 টাকা দেওয়া হয়। একটা জিও ট্যাগার সে ধরুন 7 বার বা 8 বার যাবে একটা ঘর যাবে মানে কমপ্লিট করতে গেলে। তো 8 বারই যদি যায় 48-এ 320 টাকা পাবে। হ্যাঁ, তো সে চলবে কি করে? তার মোটরসাইকেলের তেলটা কে দিবে? তার সময়ে পয়সা যায় না। আমার এখানে এখন বলেছে যে আপনার আসার পরে আমরা পাচ্ছি, কিন্তু আগের পয়সাগুলো পাচ্ছি না। তা আগের পয়সা আমি হিসাবও জানি না, বলতেও পারবো না। তো এই জিনিসগুলো আমি সব, আগে কোনো আইডেন্টিফায়ার ছিল না, মানে কে জিও ট্যাগার না কেউ বলতে পারতো না। যে কোনো লোক সে গিয়ে পয়সা নিতে পারতো। আমি এসে রেভিনিউ ভিলেজ ওয়াইজ জীবনে আমাদের যত জিও ট্যাগার আছে তাকে কয়টা রেভিনিউ ভিলেজ আমি দিব সেটা সিদ্ধান্ত নিয়েছি। তারপর তার আইডেন্টিটি লাগিয়ে দিয়েছি, তার এরিয়া অফ অপারেশন লিখে দিয়েছি। তার বাইরে থেকে কাউকে আমার পয়সা দেওয়ার কথা আসে না। আপনার যে গেছে টাকা আনতে তার এই আইডেন্টিটি কার্ড আছে কিনা, আপনার এরিয়ার সে কর্মী কিনা, এইসব তো আপনারাই দেখতে পারেন, কারণ তার কার্ড আছে না, তাকে বসিয়ে রাখুন, আমার কাছে জানিয়ে দিন বিনা কার্ডে আপনাদের এক কর্মী এসছে। যেমন একটা ঘটনা বলি, আজ থেকে কিছুদিন আগে औरंगाबाদের কিছু লোক আমার কাছে এসছে যে আপনার লোক আমার কাছ থেকে গিয়ে 2 বারে 8,000 টাকা করে নিয়ে আসছে। আমি বললাম আমার লোক আপনি বুঝলেন কি করে? বলে না, বলছে যে আমরা ডেভেলপমেন্ট থেকে আসছি। বলে ডেভেলপমেন্ট থেকে সাধুও আসতে পারে, চুরও আসতে পারে, ডাকাতও আসতে পারে, আপনি কি করে বুঝলেন যে ডেভেলপমেন্টের মানুষ? না আমরা তো টাকা দিছি বলে টাকা নিছি আমার থেকে। আর অমুক আসছে, তাদের নাম্বার জানি, তাকে চিনি। ঠিক আছে মঙ্গলবারে আসবে। আমার যে 2 নাম চিনে বলেছে, ওদেরকেও আমি বলেছি, ডেকে এনেছি আমার অফিসে বসে, ওদেরকে সামনে রাখিয়ে জিজ্ঞেস করেছি। তো যার নাম বলেছে ও বলছে যে আমি তোমার বাড়িতে পয়সা আনতে বা কাজ করতে গেছি নাকি? আমার অফিসে তুমি আমার কাছে আসছো, আমি তোমাকে বলেছি এটা এইভাবে হবে না, তোমার এখানে যে জিও ট্যাগার আছে তার সঙ্গে সম্পর্ক করে সে তোমার এগুলো আনবে। তারপরে আমি আমার এই অফিস থেকে তোমাকে সরিয়ে দেওয়ার পর আমি তোমার কাছে আর গেছি কোনোদিন? তুমি জানতে আসলে আমার কাছে, আমি তোমাকে বলে দিলাম এটা আমার অপরাধ, তুমি আমার ফটো নিয়ে আমার মোবাইল নাম্বার নিয়ে বলে দিলে স্যারকে যে আমি তোমার থেকে টাকা এনেছি। তারপরে খবর নিয়ে দেখা গেল একটা মুসলিম ছেলে টাকা নিয়েছে। মুসলিম ছেলে ওদেরকে দেখিয়েছে হয়তো বা যে আমরা এই টিম, তুমি আমার টাকা দিবে, আর কালেক্টও করেছে হয়তো বা। আমি যখন এনকোয়ারি করে বুঝলাম, কারণ আমার কোনো স্টাফ যেতে পারে না, তার এই নেই। আর औरंगाबाद আমার এরিয়াই নাই। আমি বললাম আপনার এরিয়া তো আমার এরিয়ার মধ্যে নেই, তো আপনারা কেন পয়সা দেন? এইরকমই পয়সা দিলে তো আপনারা বিপদে পড়বেন, আমি কি করব? মানে औरंगाबादটা হচ্ছে আমার এরিয়ার বাইরে, চরগুলা ব্রিজের এই পোর্শনটা আমার, আর চরগুলা ব্রিজের ওপর পোর্শন হচ্ছে আমার এরিয়ার ভিতরে না। আমরা দিয়েছি, আজকে এখন সার্ভে চলছে আমাদের এরিয়া বাড়ানোর জন্য। আমরা আরো 52টা। তো এরিয়াটা বাড়াবে কে? অথরিটিটা সেন্ট্রাল গভর্নমেন্টে দিবে। সেন্ট্রাল গভর্নমেন্টের টিম পাঠিয়েছে, এখন সার্ভে হচ্ছে। আমি যে চিঠি পাঠিয়েছিলাম সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখন বাড়বে কেন? এইটার প্রয়োজন কি বাড়ানোর প্রয়োজন হলো আমাদের যে এই যে সার্ভে হয় এটা 40 বছরের জন্য হয়। এখন যে হবে সার্ভেটা চলছে, আগামী 40 ইয়ার্স করিমগঞ্জে ডেভেলপমেন্টে কি পরিধি কত যেতে পারে, ওই পরিধিটাকে আমরা যখন আমাদের মধ্যে আনবো, 40 বছর তো টাউন বাড়বে তো অনেক বড় হবে এবং ওইটার প্রিপারেশন আমরা এখন থেকে শুরু করবো। যেমন ধরুন প্ল্যান্ড হাউস, ডেভেলপমেন্ট হওয়ার পর গরিব মানুষের ঘর বাড়ি বাড়বে এখানে। তো করিমগঞ্জ টাউনের নতুন প্রজেক্ট নিউ টাউন এরিয়া আমরা কোনটা বানাবো? দেখা গেল যে সুপ্রাকান্দিকে আমরা নিউ টাউন এরিয়া বানাবো, এটা এক্সাম্পল। তো সুপ্রাকান্দি অঞ্চলের ম্যাপে আমাদের নাম আসবে, এটা আমাদের মধ্যে ঢুকবে। ঢুকার পর আমরা কি করবো? একটা মাস্টার প্ল্যান বানাবো।
এই সার্ভের পর আমাদের এই যে এরিয়াটা, এই এরিয়াকে আপডেট করতে হবে, রাস্তা বানাতে হবে, তার জল নিষ্কাশনের জন্য জলের ড্রেনেজ করতে হবে, তার এখানে ইলেকট্রিফিকেশন বাড়াবার জন্য ইলেকট্রিফিকেশন করতে হবে। আমরা ধীরে 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 40 ইয়ার্স ব্যাকে টাউনটা যে পজিশনে যাবে সেইটাকে আমরা আগের থেকে কাজ করে করে ওইটাকে ওই জায়গায় প্রস্তুত করে রাখবো। আজকে যেমন ধরুন নটিয়া খাল, নটিয়া খালটা আমি নটিয়া খাল তো আপনার আমি আমি আসছিলাম ওই প্রশ্নটাতেই, যে আপনারা আগে একটা আপনি নিজেও প্রেস মিট করেছিলেন প্রথম বসার আগে, বা আপনি যখন বিজেপির নেতা সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন, কয়েকবার তো একাধিকবার আপনি প্রেসিডেন্ট ছিলেন করিমগঞ্জ জেলা বিজেপির, তো আপনি নটিয়া খালকে কেন্দ্র করে একটা প্রজেক্টের চিন্তা করেছিলেন। ইত্যবসরে আমরা এবার যে অত্যধিক জমা জলের সমস্যাটা হয়েছিল, নাগরিক সভা হয়েছিল, ডিসি মহোদয় ডেকেছিলেন, আজকের মন্ত্রী তিনিও ছিলেন কৃষ্ণেন্দু পাল মহাশয়, সেখানে দেখা গেল যে পুরসভা একটা প্ল্যান এস্টিমেট করে বসে আছে। তো এটাতে আপনাদের মধ্যে দ্বিমত না, শুরু হবে? কিছু নেই, যে কোনো ডিপার্টমেন্টেই করুক, আজকে ডিসি অফিস একটা যদি কাজ করে এই ডিস্ট্রিক্টেরই কাজ হবে, মিউনিসিপ্যালিটি যদি একটা কাজ করে এই ডিস্ট্রিক্টের একটা লাভ হবে, ডেভেলপমেন্ট যদি একটা কাজ করে এই ডেভেলপমেন্টের নিজস্ব কোনো জায়গা নেই, বাড়ি নেই, এটা এই করিমগঞ্জ শ্রীভূমি জেলার মধ্যেই জায়গা, তো এটা হবে, এটা আমাদের কাছে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে এখানে যে যারা এইসব কাজ দেখার দায়িত্ব, ওরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে কোনো সমস্যা থাকে না। আজকে ডেভেলপমেন্টের আমি কাজ করছি, আর ডেভেলপমেন্টের পরিধি কি এইটা আমাকে জানতে হবে, আর ওই পরিধিকে নিয়ে আমার বিশেষভাবে সম্যক মানে অভিজ্ঞতা বা জ্ঞান থাকতে লাগবে। তখন আমি মানুষকে 300 কোটি টাকা তো এসছিল, সরকার থেকে দিয়েছিল, পূর্বতন সরকার এটা দিয়েছিল, কিন্তু ডিসি মহোদয় এটাকে কাজে লাগাতে পারলেন না, টাকাটা ঘুরে গেল। কিন্তু করিমগঞ্জের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আজকে দেখুন আমি ডেভেলপমেন্টে দিয়েছি, দেওয়ার পর আমাকে চেয়ারম্যান একদিন বলেছেন উনি একটা প্রজেক্ট দিয়েছেন, তো আমি যাতে কোনো ইয়ে না করি, দ্বিতীয়ভাবে প্রজেক্ট না নিই। আমি ভালো কথা, আপনি করুন, আমার কি আপত্তি আছে, আমি অন্য কাজ করবো, আপনার এই কাজ ছাড়া। আচ্ছা, আপনার আমাদের কিন্তু একটা সমস্যার যে বিষয়, যে আইএসবিটি একটা অনেক আগে অরুণোদয় ভট্টাচার্য মহাশয়, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম যখন চিফ সেক্রেটারি ছিলেন, আমাদের করিমগঞ্জের গৌরব, তখন তার হাত দিয়ে আইএসবিটির শিলান্যাস হয়েছিল ওখানে। আপনাদের বিশাল জায়গা, পরবর্তীতে আপনারই অনুজ দেবশ্রী বাবু থাকার সময় বিল্ডিং হয়েছে, খুব সুন্দর সুন্দর বিল্ডিং আছে, তিনি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন। তা এই জায়গাটা তো এমনিতেই পড়ে রয়েছে, ডেভেলপমেন্টের এত মূল্যবান জায়গা, বা ওখানে আইএসপিটির বাসগুলো আইনি আমার ধারণা যে সম্ভবত রাজনৈতিক অন্তর্ঘাত আছে, যার জন্য যে আইএসবিটিটা ওখানে গাড়িগুলো যাচ্ছে না। না না, আইএসবিটি তো কমপ্লিট হতে পারে নাই এখনো কমপ্লিট হয়নি। না, আইএসবিটি মাত্র 3 কোটি টাকা প্রজেক্ট পেয়েছিল দেবর্ষী ভট্টাচার্য মহোদয়ের সময়ে তাদের সরকার থেকে। ওই কাজ হওয়ায় আর এরপর আর কোনো কাজ না হওয়াতে সমস্যাটা কি হয়েছে, বিল্ডিং হয়ে গেছে আগে, বিল্ডিং আগে হয়ে গেছে, বাউন্ডারি হয়নি কমপ্লিট, দোকানঘর আগে হয়ে গেছে। এই দোকানঘরগুলো তো যে টাকা ইনভেস্ট হয়েছে সেই টাকার কোনো ফেস ভ্যালু থাকবে না, এগুলো জিরো হয়ে গেছে। সমস্ত নাম শাটার গুলো ভেঙে চুরমার হয়ে গেছে। হবে তো অনেক দিন তো, বাইরের লোক এখানে এসে, বাংলাদেশি লোক এসে এখানে আশ্রয় নিচ্ছে। এইগুলোকে দেখভাল করা হয়নি আগে এতদিন, এখন আমি এসে এইগুলো কিছু কাজ আরম্ভ করেছি। মূল বিষয় হলো আইএসবিটি তখন কমপ্লিট হবে যখন আইএসবিটি কমপ্লিট গ্রাউন্ড লেয়ারটাকে সিসি ব্লক দিয়ে ওটা আস্তরণ করবে, করার পরে ব্ল্যাক টপিং দিয়ে এটা বানিয়ে দিবে, তখন বাস আসা, ট্রাক আসার কথা উঠে। এর আগে তো ঢুকবে না, টিকবে না, গাড়ি যখন ঢুকবে শেষ হয়ে যাবে, জলের মধ্যে ঢুকে যাবে। সেই জন্য আমরা এইটার জন্য 13 কোটি টাকার একটা প্রজেক্ট বানিয়ে দিয়েছি সরকারের কাছে। তো এখন দখলমুক্ত হয়েছে নাকি? এই যে ঘরগুলাতে তো কিছু দখল বেদখল জবরদখল, এগুলো কোনো ব্যাপার নাই, আমি ভাবিও না। 1 ঘন্টার নোটিশে আমরা এগুলো ফ্রি করে দিতে পারবো। আমি এমন কোনো কাজ করতে পারবো না যেটা আমি হাত দিই, আমি সেটা ইয়ে রাখি। কিন্তু এখন একটা পেট্রোল পাম্প করবেন। হ্যাঁ, ওইটাই বলছি যে দেখুন, আমি আপনাদের এই যে ইয়েটা হচ্ছে না, আইএসবিটি যেটা বাস আর ট্রাক টার্মিনাস, আজকে দেখুন রাস্তা, আমাদের শহরের মানুষের পরিকল্পিত কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। জল কেন হচ্ছে?
জল হচ্ছে অধিক বৃষ্টির জন্য। হ্যাঁ হ্যাঁ আমরা ভাবি জল হচ্ছে ড্রেনেজের প্রপার ড্রেনেজ হয়নি। আজকে দেখুন করিমগঞ্জের যে পজিশন, 1972, 1962 এইসব সময়ে যে করিমগঞ্জের পপুলেশন ছিল, আর আজকের পপুলেশন কত বেড়েছে। বেড়েছে আজকে করিমগঞ্জে আমরা পুরো শহর মেইন রুট ছাড়া আমরা নৌকায় চড়তাম বর্ষার সময়। আগে সেই সময়ে প্রাচীনকালে আমরা 60, 62, 70 ইংরাজিতে আমরা স্টুডেন্ট লাইফে এইখানে আমার বাড়িতে উঠেছি। করিমগঞ্জ কলেজের মাঠে আমরা ওই নালা দিয়ে দিয়ে গেছি, নৌকায় গেছেন, গিয়ে ওইখানে বোয়াল মাছ ধরা হতো জাল দিয়ে, এখান থেকে কিনে আনতাম। এরকম বিভিন্ন জলাশয়, বুড়ির ফিল্ড দিকে, যেটা রোবটি রোডের সঙ্গে সঙ্গে এই বুড়ির ফিল্ডে জলগুলোকে ক্যারি করতো, করে নিয়ে আপনাদের ওই পিছনে নিয়ে জলটা ছাড়তো ওই দেওপুরের এখানে গিয়ে ওই জলটা গিয়ে টিলাবাজার হয়ে প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম ভুল যে আমরা টাউনের জলটাকে 2 ভাগ করে আমরা প্ল্যানিং করা উচিত ছিল। আপ টু কালীবাড়ি স্টেশন রোড, শিলচর রোড থেকে আরম্ভ করে টাউন কালীবাড়ি পর্যন্ত জলের ধারা যাবে কুশিয়ারাতে, আর বাকি ধারা যাবে লঙ্গাই নদী, দুইটা ভাগ বা নটিখালে। এই দুটা ক্লাসিফিকেশন করে আমরা জল যাওয়ার ব্যবস্থা করলে করিমগঞ্জে জল কোনোদিন উঠবে না বা উঠতো না। এই জিনিসগুলো ঠিকই বলেছেন। তারপরে এই বিষয়গুলোকে রেখে আমাদের চিন্তা করা উচিত ছিল, আমরা করিনি। তো এই জন্য আমরা চিন্তা করেছি যে এই যে ব্যবস্থা চলছে, এইসব ব্যবস্থাও গতানুগতিক ব্যবস্থা, এইগুলো জল যাওয়ার স্থায়ী সমাধান হবে না। কারণ যখন 90 mm স্পিডে বৃষ্টি হবে, তো সেইটা 3 ঘন্টা বৃষ্টি হলে করিমগঞ্জে তো জল ডুববে, কারণ কোনো নালা নেই, কোনো বড় প্যাসেজ নেই, কারণ সব জায়গায় ঘর, একের পর এক ঘর হয়ে গেছে টাউনের ভিতরে। এই জিনিসগুলো আমরা মাথায় রেখে নতুন চিন্তা করবে। এখন সার্ভে হচ্ছে, আমরা যখন আমাদের ডাইরেক্টর এসেছিলেন কৌশিকদার বাড়িতে, আমরা যখন গিয়ে বসে আমি কথাগুলো বলেছি, কৌশিকদার ডাইরেক্টরকে ডেকে এনে আমাদের সঙ্গে মিউনিসিপ্যালিটিকে জুড়ে সার্ভে চলছে। তো এটা হোক, আমি বলি যে আপনি সেই প্রস্তাবটা দিয়েছেন নাকি যে 2 ভাগে করার জন্য? আমি ডাইরেক্টরকে বলেছি যে আসলে আমাদের 2টা জল আউটলেট কি আছে ভাবতে হবে। আমাদের ডাবল আউটলেট আছে, আমাদের জলের কোনো লেস মাত্র আমাদের টাউনে ঢুকবে না। কারণ আমরা যদি আমাদের টাউনের জলটাকে 2 ভাগে ডিস্ট্রিবিউট করে দেই, 2 ভাগে ডিস্ট্রিবিউট কি, এখন যে আপনাদের এই যে ভাঙচুর হচ্ছে আপনাদের মনি রোডের পর, তো কেন হচ্ছে যে এই জলটা যদি আমরা কুশিয়ারায় ফেলে দিতে পারি, কিন্তু এই ফেলে দিতে পারা ভাবা এক, আর ফেলে দিতে পারা প্রসেসিং সিস্টেমেটিক্যালি করা আর এক। এই 2টা বস্তুর সামঞ্জস্য নেই, সামঞ্জস্য আমাদের করতে হবে। আমরা 2টা পার্টে, একটা ওই পোর্শন সুভাষনগর শিলচর রোড থেকে ধরে থানা রোড হয়ে লঙ্গাই রোড পর্যন্ত জলটা বেরিয়ে যাবে, ওইদিকে টিলাবাজার পর্যন্ত জলটা বেরিয়ে যাবে ওই শাহজালাল খাল হয়ে তাইলে আর কোনো জলের প্রবলেম থাকবে না। এত মানে ভালো আমাদের শহরের আউটলেট সিস্টেম, খুব সুন্দর। কিছু এইটা হচ্ছে না। আমাদের ডেভেলপমেন্টের যে প্রবলেম, আমাদের এরিয়া অপারেশন, আজকে কোনো টাকা আসে না। আপনাদের 4.5 বছর যে বেতন দিতে পারেনি, তো কি করবে? সরকার টাকা দিচ্ছে না, ট্যাক্স থেকে আমরা যে টাকা দিচ্ছি। আমি তো এখন দেখেছি, আমি যে 10,000 টাকা দিয়েছি আমার বাড়ির থেকে তো দিই নাই, সোর্স অফ ইনকাম আমি বাড়িয়েছি, আমার স্টাফকে ইউটিলাইজ করেছি আমি তার সোর্স অফ ইনকামে। আগে তারা বেতন পাই নাই, কেউ বলার সাহস ছিল না যে তুমি কাজে 10টায় আসবে। আজকে আমার অফিস 10:30টায় হয়, 4:30টায় ভাঙে। এতদিন আমি অফিসে 1-2জন লোক প্রথম এসে দেখতাম যে কি অবস্থা, এখনো টাইমের বেলাই নাই, কেউ 1টায় আসে, কেউ 2টায় আসে। কারণ ওরা ফ্রি ছিল, ওদের পেটের খাবার কেউ দিতে পারে নাই, তাকে আবার টাইমের জ্ঞান কে দিবে? তো এই জিনিসগুলোকে আগে আমি বন্ধ করেছি। এখন আমার অফিস একটা সিস্টেমে চলছে। আমি আসার পর এখন প্রচুর কাজ হচ্ছে ডেভেলপমেন্টের। এই যে আজকের প্রোগ্রাম, সাইকেল মোটরসাইকেল র্যালি, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে সমস্ত পার্টিসিপেন্টস করেছে। আজকে আমার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, 250-300 লোক আসবে। এই যে 250-300 লোক উপস্থিত হবে, তাদের ইন্টারেস্ট জন্মেছে ডেভেলপমেন্টের, মানুষ আসছে।
তো আগে সমস্ত কাজ এরকম করতে হবে। আপনাদের লঙ্গাইতে যে ডেভেলপমেন্ট হওয়ার কথা, আমি আরো কিছুদিন 6 মাস দেখবো, তারপরে আমি আমার সেন্ট্রাল টিমের সাথে আলাপ করে কাজ করব। আমি ইনফ্রাস্ট্রাকচার বানাবার জন্য 1.5 বছর সময় নিয়েছি। আর এর আগে ইলেকশন ছিল, ইলেকশনের আগে 2 মাস আমার গভর্নমেন্টের একজনও কোনো গভর্নমেন্ট অফিসে কাজ করার জন্য আসা নাই, শুধু 1 দিন 2 দিন ফাইলে দস্তখত দেওয়ার জন্য আসলো। সেই জন্য কেন, এখন গভর্নমেন্ট হয়েছে, ফ্ল্যাট টাট যাবে, তারপর আমি প্ল্যানিং নিয়ে বসবো। একটা ভালো সংবাদ যেটা আমি আগে বলেছিলাম যে আমি একটা শিশু পার্ক করবো গোবিন্দপুর কাছের নাম দিয়ে, সেইটা হয়তো আর 2 মাসের মধ্যে আমি কাজ আরম্ভ করে দেবো। স্থানটা কোথায় নির্বাচন করেছেন? পার্কটা হবে আপনার ওই যে বাবা হোটেলের সামনে যে রোড ডিভাইড হয়েছে, হ্যাঁ এটা ডিভাইডার, হ্যাঁ এটা প্রায় 21 ফুট আছে। আহ, এই যে ডিভাইড পুরোটা, আহ, মানে পুরো জায়গাটা, ওই জায়গাটাকে আমি পার্ক বানাবো। আর ওইটার মানে এন্ড পয়েন্টে গোবিন্দদার বড় স্ট্যাচু থাকবে। আহ, এইটার পরে আমি এখানে ঘড়িঘর বসাবো, আরেকটা কর্নারে ঘড়িঘর বসাবো। আমি যতটা স্কিম ঘোষণা দিয়েছি 100% এই কাজগুলো আমার 5 বছরের টেনিওরে করব। সরকার যদি আমাকে সাহায্য না করে, আমার 2 মিনিস্টার যদি আমাকে হেল্প করে না, আমি ব্যক্তিগত সম্পর্কের সহিত কাজগুলো আমি করিমগঞ্জে মানুষকে দিয়ে যাব। এটা আমার প্রতিশ্রুতি থাকবে, আর আমি এই কাজের জন্য কাজ করছি। আচ্ছা, আপনি পেট্রোল পাম্পের বিষয়টা, পেট্রোল পাম্পের বিষয় যেটা বলছিলাম, আমি এইবার যদি আমি এই 22 লক্ষ আর 4 লক্ষ 24-25 লক্ষ টাকা আমি না দিতাম আগের দেনা, তাহলে এই 25 লক্ষ টাকা দিয়ে আমি 3টা আপনার এই সিসি ব্লকের রাস্তা ফ্লাডের সময় বানিয়ে দিতে পারতাম, যাদের অসুবিধা হচ্ছে আর্জেন্টলি। কারণ আমি 25 লাখে আমি 8 লাখ করে যদি ধরি, 24 লাখ টাকা দিয়ে 3টা রাস্তা আমি বানিয়ে দিতে পারতাম। পেট্রোল পাম্পটা যদি আমি করি 1 কোটি টাকা বছরে আমার প্রফিট হবে। আমি যে জায়গায় বানাচ্ছি ওইখানে জায়গাটা খুব প্রশস্ত, তো 1 নম্বর হচ্ছে 2টা লাইনের মাঝখানে জায়গাটা, পাতারকান্দি রোড আর একটা হচ্ছে আগরতলা রোড, 2টা রোডের সংযোগ স্থলে আমি বানাবো। এই জায়গাটা এই ইদানিং ডিসি আমাকে দিয়েছেন, কাল পরশুর মধ্যে অফিসিয়ালি হ্যান্ড ওভার করবেন। হ্যান্ড ওভার করার পর আমি তাদেরকে আহ্বান করবো, যেমন আমার মাটি হয়েছে, এখন আমি আপনাদের কাজ করে দেবো, আর্থ ফিলিংটা আমি করে দেবো। আমি আর্থ ফিলিং করতে ধরেন এখানে তো 2টাই পুষ্কুনির মতো আছে, এই পুষ্কুনি 2টার মধ্যেই বসবে পেট্রোল পাম্পটা। কারণ ওইখানে যে জায়গা পাওয়া যাবে ওইটা আমার বাস টার্মিনাসের বিক্রি হবে না, না হবে না। তো ওইখানে এই জিনিসটা করব। আর ধরেন 3 মাসের মধ্যে আমি টেন্ডার ডাকবো আর্থ ফিলিং এর জন্য। তার আগে আমি ব্যাংকের সঙ্গে আমার একটা নেগোশিয়েট করতে হবে, আমাকে কিছু টাকা তোমাদের দিতে হবে, আমি জায়গা তোমাদেরকে মর্টগেজ রেখে দিব। ওইরকম করে আমি ব্যবস্থা করে পেট্রোল পাম্পের কাজ আমি 6 মাসের মধ্যে স্টার্ট করবো, মানে ফাইনাল। তো বছর খানেকের মধ্যে হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তারা আমাকে বলেছে আপনি দিন, ভালো কিছু নিয়োগত হবে, একটা বেকার সমস্যার সমাধান হবে, অনেকে তো চাকরি পাবে, 18-20 জন মানুষ, 20 জন মানুষ তো কাজ পাবে। তারপরে আপনি দেখুন এই যে বিষয়গুলো আমি যে চেষ্টা করছি, অনবরত চেষ্টা করছি যে এইটার বীজ থেকে মজবুত করার জন্য। আজকের দিনে আমার অর্ডার এসছে এই যে আরো 5050 ঘর দেওয়া হবে। এই জন্য আমরা ওই ওয়াইড পাবলিসিটি করার জন্য ঘরের 2য় কিস্তির আমাদেরকে ডাইরেকশন দিয়েছিল। আমরা আর্ট প্রতিযোগিতা করেছি, প্রায় 80 জন ছাত্রছাত্রী পার্টিসিপেন্ট ছিল। কুইজ কম্পিটিশন করেছি স্বাধীনতার উপরের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে। প্রায় 40টা ছেলে যুবক যুবতী কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এদের মধ্যে ডেভেলপমেন্ট সম্বন্ধে একটা অভিজ্ঞতা হয়েছে। এরা ডেভেলপমেন্ট, এদের যে ইনোভেশন আছে সেই নজরটাকে আমরা এনকারেজ করার জন্য এদেরকে যে সুযোগ দিয়েছি, এইগুলোর মাধ্যমেই তো আগামী সমাজ বনবে, এগুলোর মাধ্যমে নবপ্রজন্ম উঠে আসবে, এবং ওই প্রচেষ্টা আমাদের অনবরত চলবে। আপনি চিন্তা করে দেখুন 12 লেনের যে রাস্তা হচ্ছে, এই 12 লেনের রাস্তার যে গাড়িগুলো বড় বড় এই যে সিমেন্টের ঢালাই দিয়ে কাজ করে, বড় বড় রড আনেনি, যেগুলো 18 চাকা 22 চাকার গাড়ি, এই গাড়িগুলো থাকে কোথায়? এই গাড়িগুলো যে চলে সমস্ত আমার মেইন রোডের উপরে থাকে, টিলাবাজার সমস্ত রাস্তা ব্লক, সুতারকান্দি সমস্ত রাস্তা ব্লক থাকে। আমাদের যেতে আসতে কষ্ট হয়, আর আমাদের বানানোর রাস্তাটাকে নষ্ট করে দিয়ে যায়। ডিসিও এটা নিয়ে কোনো দেখছে না, বা এটা নিয়ে গভর্নমেন্টের কেউ ওয়াকিবহাল নন। এইগুলা আমি এই যে ঢালাইটা যদি আমি দিয়ে দিতে পারি নিচটায়, আমি ডিসিকে বলবো একটা ট্রাকও যাতে রোড সাইড না থাকে, তাইলে আমি কিন্তু উঠিয়ে নিয়ে আসবো।
আমি তাদের জন্যই বাস টার্মিনাস বানিয়েছি। তারা গাড়ি এখানে দেবে, তাদের জন্য আমি পেট্রোল পাম্প বানিয়ে দিচ্ছি, যে এখানে থাকবে, তেল ভরবে, বাইরে বেরিয়ে যাবে, যাতে কোনো অসুবিধা না হয়, করে আমি আনতে পারবো। আমি এটা বিশ্বাস রাখি যে ডিসিকে বললে ডিসি এটাকে না বলার কোনো ব্যবস্থা নেই। কারণ এইভাবে আপনাদের বাস টার্মিনাস, আসাম স্টেটের যে বাস, এটা আমি উঠিয়ে নিয়ে আসতে পারবো যখন আমার এইটা কমপ্লিট হয়ে যাবে। নিচের প্ল্যাটফর্মটা আমি বানিয়ে দিয়ে দিব, ঘর আমি আরো নতুন করতে পারি, সুন্দর কালার করতে পারি, যেটা আমার হাতে। এই ইনফ্রাস্ট্রাকচার না হলে তো বাস ঢুকতে পারবে না, বড় ট্রাক ঢুকতে পারবে না। এই কাজগুলো আমি যত তাড়াতাড়ি পারি করার চেষ্টা করছি। আপনি দেখুন, আমি যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা দিলাম, কেন আসামে তো আমাদের মতো ডেভেলপমেন্ট অফিসার অনেক আছেন, কেউ তো দেয়নি। আমি দিয়েছি এই কারণে যে মানুষের প্রয়োজনে সরকার যেমন থাকে, কর্মচারী বন্ধু আমরা যারা সরকারি মানুষ, আমরাও তাদের সঙ্গে আছি। আর ব্রহ্মপুত্র উপত্যকায় ফ্লাড হয়েছে, আমার কি বরাকবেলিতে তো হয়নি। দিস ইজ নট এ হিউম্যান বিইংস। তো আমাদের মনুষ্যত্বের কাজ হচ্ছে, ও যদি বিপদে পড়ে ওকে সাহায্য করা, আমি যদি বিপদে পড়ি ওরাও আমাকে সাহায্য করবে। আমি যদি না করি ওরা আমার জন্য কেন করবে? মানে টেক স্ট্যান্ড ফার্স্ট। আমি ফার্স্ট স্ট্যান্ড নিয়েছি, এই জন্য 1 লক্ষ টাকা আমার কর্মচারীদের কাছ থেকে 5,000 করে নিয়ে করে। তো এইগুলো আমি চেষ্টা করছি যে আমি যে সব করে দিব বা পারবো সেরকম না। আমার একটা গতিশীল করছেন, আমার একটা অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের। আমি ভাবি যে যদি আমি সংগঠনকে মজবুত করতে পেরেছি, বরাক উপত্যকায় সংগঠন স্থাপনে আমার একটু ভূমিকা আছে। আর গ্রামের মানুষের সঙ্গে আমারই সম্পর্ক বেশি, আজও আছে। তো সেই জন্য ডেভেলপমেন্ট অথরিটির যা প্ল্যানিং আছে, আমি এই যে সুপ্রাকান্তিকে জুড়ছি। আপনারা যে দেখুন, এই 40 বছর পর মিউনিসিপ্যালিটিটা কি হবে, আমার এইটা চিন্তা করতে হচ্ছে। আমি আজকের দিনের চিন্তা করে দিন চলি না, আগামী 40 বছর মিউনিসিপ্যালিটির চেহারাটা কি হবে সেইটাকে পর্যবেক্ষণ করে সেইভাবে আমার সিকিউরিটিকে মেনটেন করে সুস্থ সবলভাবে যাতে শহরের মানুষ বাস করতে পারে, কোনো অসুবিধার মধ্যে আমরা না পড়ি কেউ, সেইটাকে সামনে রেখে আমি কাজ করছি। যাতে সামাজিক বিদ্বেষ বা টাসল ইন্টারনাল এটা যাতে আরো বাড়ে না বাড়ে, সেইটাকে অক্ষত রেখে সমস্ত মানুষকে এই শহরের মধ্যে থাকা সুস্থভাবে ব্যবস্থা করার জন্যই আমি কাজ করতে চাই। তো আপনার যাত্রাপথ দীর্ঘ হোক আমরা আশা রাখি, এবং গরিব মানুষ যারা, নিম্ন আয়ের মানুষ যারা, তারা ন্যায় পাক, বিচার পাক, বিশেষত তার দাবি আদায়ের ক্ষেত্রে এই কথাগুলো বলে। আপনাকে আরেকটা কথা বলি, আমি কিন্তু খুব আশাবাদী। আমার যিনি মিনিস্টার কৌশিক রায়, কৌশিক রায়ের জন্ম পরে বরাক উপত্যকাতে শিলচরে আছেন, এবং শিলচরের সংগঠনের সঙ্গে অল্প সময় থেকেই কাজে ছিলেন। আজকে উনি মন্ত্রী হয়েছেন, আমাদের আনন্দ, আমাদের গর্ব। আর আমি আশা করি উনি যদি শিলচরের গর্ব হয়ে থাকেন, তাহলে বরাকবেলির গর্ব, বরাকবেলির গর্ব হলে শ্রীভূমির গর্ব। তো আমরা আশা করি উনার কাছ থেকে যেসব মানুষের প্রয়োজনে আমরা যেসব কাজ করতে যাব, উনার সম্পূর্ণ সহযোগিতা পাবো। কৃষ্ণেন্দু পালের আমরা সহযোগিতা পাবো। এই অঞ্চলের মানুষ মন্ত্রী হয়েছেন, উনার যে বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ফান্ড, ওই ফান্ড থেকে যাতে উনি আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। তো হ্যাঁ, সেটা যেমন আমি বলেছি, আজকে 8-6 দিন যাবৎ পানীয় জল দেওয়া হচ্ছে না করিমগঞ্জে, ভয়াবহ অবস্থা। তো এটা নিয়ে কোনো কেউ বলে নাই কিছু, আমি তো নিজে শুনেছি, কেউ কিছু বলে নাই, কেউ একজন লোকেও বলে নাই। আমি মুখ্যমন্ত্রীর কাছে এবং কৃষ্ণেন্দু পাল মহোদয়ের কাছে দিয়েছি। আমার যে এরিয়া, মিউনিসিপ্যাল এরিয়া 27টা ওয়ার্ডের বাইরে ডেভেলপমেন্টের যে এরিয়া আছে, সেই অঞ্চলের মানুষের জন্য আমাকে 2টো পানীয় জলের ট্যাঙ্কার দেওয়ার জন্য, যাতে আমি তাদের ঘরে ফ্লাডের সময় হোক, তাদের প্রয়োজনের সময় হোক, আমি জল ডেলিভারি করতে পারি। এটার জন্য আমি একটা প্ল্যানিং রেখেছি। আপনি স্কাই 18 বাংলাকে স্বাধীনতা দিবসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আমার দর্শক মন্ডলীকেও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা শুনে এত সময় যাবৎ আমার এই বক্তব্য শুনেছেন, এবং আমি চেষ্টা করছি সততার সঙ্গে যে আমি যাতে আপনাদের মনের ভাব প্রকাশ করে আপনাদের কিছু কাজ করে যেতে পারি।
আমাকে সেই শক্তিও দেবেন। ধন্যবাদ।